হ্যালো স্টুডেন্টস, আমরা যে মাধ্যমিক পিওয়াইকিউ সিরিজ করছিলাম তার আজকে পার্ট সি নিয়ে চলে এসেছি। এর আগের পার্টগুলোতে আমরা এমসিকিউ আর এসসিকিউগুলো কমপ্লিট করেছি। আজকে আমরা করব মার্কস 2 এর, অর্থাৎ দুই নম্বরের যে প্রশ্নগুলো থাকে সেগুলো আমরা করব। অর্গানিক কেমিস্ট্রি চ্যাপ্টার থেকে 2 নম্বরের প্রশ্ন মাধ্যমিকে একটাই থাকে, কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমি যত সালের প্রশ্ন দেখলাম প্রত্যেকটা সালের প্রশ্নতেই দেখলাম যে অর্গানিক কেমিস্ট্রির যে 2 নম্বর প্রশ্নটা আছে সেখানে একটা করে অপশন থাকছে, অর্থাৎ হয় এটা নাহলে অথবা। যেমন মাধ্যমিক 2017-তে দুটো প্রশ্ন আছে, একটা ইথিলিনের একটি গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, অথবা ছিল কি ডিনেচার্ড স্পিরিট কি। তো এরকম আমরা প্রত্যেকটা সালে দেখতে পাবো একটার সঙ্গে একটা অথবা আছে, ওই জন্যে এটা খুবই একটা ভালো বিষয়। তো বেশি না কথা না বলে তাহলে চলো শুরু করা যাক আমাদের এপিওয়াইকিউ সিরিজের পার্ট সি। প্রথম প্রশ্ন, মাধ্যমিক 2017 সালের প্রশ্ন। ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলতে আমরা কি বুঝি? প্রথমে ইথিলিনের গঠন সংকেতটা লিখে নিই। ইথিলিনের সংকেত কি জানো? C2H4। ইথিলিনের সংকেত এটা C2H4। যদি গঠনটা এঁকে দেখি তাহলে সি 4টা এইচ, এই একটা এইচ, এই একটা এইচ, আর সি এ একটা এইচ, এই একটা এইচ, আর এদের মাঝখানে থাকে কি ডবল বন্ড, কার্বন কার্বন ডবল বন্ড। এটা গঠন সংকেত এঁকে দিলাম, এটার জন্য 1। এবার বলেছে গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটার জন্য পাবো 1। তাহলে অসম্পৃক্ত বলতে আমরা কি বুঝি? অসম্পৃক্ত মানে যে যৌগটাতে যখন আমরা বলি যখন কোনো একটি যৌগে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তখন তাকে বলা হয় অসম্পৃক্ত যৌগ। হ্যাঁ, তো অসম্পৃক্ত যৌগ তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান, অতএব বলবো যেহেতু ইথিলিন অণুতে একটি কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান, যার জন্যে ইথিলিন হলো একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। হ্যাঁ, যেহেতু ইথিলিন অণুতে কার্বন কার্বন দ্বিবন্ধন বর্তমান, তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, তাই এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। পরের প্রশ্নতে চলে যাব। ডিনেচার স্পিরিট কি? এটার সাথে এই প্রথম প্রশ্নটার সাথে এটা অথবা ছিল। ডিনেচার্ড স্পিরিট কি প্রত্যেকেরই আমাদের জানা। এখন এটা যেহেতু একটু ভাষার লেখা ব্যাপার আছে ওই জন্য এটার আমি লিখছি না, এটা আমি বই থেকে আমি এটা দেখাচ্ছি। এই যে বই, মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট কাকে বলে? অনুরূপ প্রশ্ন ডিনেচার্ড স্পিরিটকে, এই যে মাধ্যমিক 2017 সালের প্রশ্ন, আবার 16 সালেও এসছে ডিনেচার্ড স্পিরিটের ব্যবহার লেখো। তাহলে কি রেকটিফাইড স্পিরিট তথা ইথাইল অ্যালকোহলের মধ্যে বিষাক্ত মিথাইল অ্যালকোহল প্রায় 10% এবং সামান্য পরিমাণে উৎকট সারযুক্ত পদার্থ যেমন পিরিন, কপার সালফেট, ন্যাপথা প্রভৃতি মিশে পানের অযোগ্য যে মিশ্রণ তৈরি করা হয় তাকে মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট বলে। এটা বোঝার কিছু নেই, মুখস্থ, ওই জন্য এটা আমি বই থেকে দেখিয়ে দিলাম। আর ব্যবহারটা লিখে দিলে ভালো হয়। ব্যবহারটা কি? পেন্ট ও বার্নিশের দ্রাবক রূপে এবং স্টোভ ও স্পিরিট ল্যাম্পে জ্বালানি হিসেবে মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয়। যেহেতু 2 নম্বরের প্রশ্ন ওই জন্য কাকে বলে ও ব্যবহারটা লিখে দেওয়া উচিত। ঠিক আছে, এরপরের প্রশ্নতে আমরা যাব। 2018 সালের প্রশ্ন। ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্রিয়াটির প্রথম ধাপের সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। আমরা সবাই জানি যে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? বিক্ষিপ্ত সূর্যালোক। তাহলে ক্লোরিনের সঙ্গে মিথেনের প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি? ক্লোরিনের সঙ্গে মিথেনের
প্রতিস্থাপন বিক্রিয়ার শর্ত কি না বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়াটা ঘটে। আর বিক্রিয়াটির এটার জন্য এক, আর বিক্রিয়াটির প্রথম ধাপে সমীত রাসায়নিক সমীকরণ কি CH4 প্লাস Cl2 কি তৈরি হবে CH3Cl প্লাস HCl। এর নামটা কি জানো? এর নাম মিথাইল ক্লোরাইড। একটা মিথাইল গ্রুপ আছে, মিথাইল ক্লোরাইড। পরের প্রশ্নতে যাব। মাধ্যমিক 2018 সালের প্রশ্ন, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে তা সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। আচ্ছা, একটা কথা বলে রাখি যে এর আগেও কিন্তু 2018 সালের প্রশ্ন করলাম, কিন্তু আমি ওই যে বললাম থাকবে নিয়ম অনুযায়ী, কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী অর্গানিক কেমিস্ট্রি থেকে 2 নম্বরের একটাই প্রশ্ন থাকবে, কিন্তু প্রত্যেকটা বছরে অথবা করে দুটো করে প্রশ্ন এসছে, ওই জন্য দুটা করে প্রশ্ন আমরা পাচ্ছি। তো যাই হোক, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় কি ঘটে তা সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। কি ঘটে না সাধারণ উষ্ণতায়, একদম সাধারণ উষ্ণতায় বিক্রিয়াটা ঘটে। সাধারণ উষ্ণতায় ইথানল মানে ইথাইল অ্যালকোহল, ইথানলের সঙ্গে ধাতব সোডিয়ামের বিক্রিয়ায় সোডিয়াম ইথোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। আর বিক্রিয়া কি হবে বা রাসায়নিক সমীকরণ, আর সমীকরণটা কি রাসায়নিক সমীকরণ, এইটুকু লেখার জন্য এক, কেউ কিন্তু সমীকরণ লিখে চলে আসবে না, এটা লিখবে প্লাস সমীকরণটা হবে এরকম C2H5OH প্লাস কার সঙ্গে বিক্রিয়া করাবো ধাতব সোডিয়াম, তাই তো ধাতব সোডিয়াম, তাহলে তৈরি হবে কি সোডিয়াম ইথক্সাইড, তার মানে C2H5O প্লাস H2 ONA, এটার জন্য হচ্ছে ইথোক্সাইড। ইথো কেন হলো দেখো, এটা একটা ইথার যৌগ হয়ে গেছে, ও আছে, ও এর এই সাইডে ইথাইল গ্রুপ আর এক সাইডে সোডিয়াম গ্রুপ। তো যাই হোক, তাহলে এবার যদি আমি দেখি বিক্রিয়াটা সমতা বিধান হয়েছে কি সোডিয়াম কার্বন দুটা H5টা, ঠিক আছে, সোডিয়াম একটা ঠিক আছে, অক্সিজেন, কিন্তু হাইড্রোজেনের জন্য ঝামেলা হয়ে গেল। হাইড্রোজেন এখানে দুটা আছে কিন্তু এখানে তো একটা আছে, তাহলে এখানে 2 লাগাতে হবে, এখানে 2 লাগালাম। এবার এখানে যদি 2 লাগাই তাহলে এখানে চেঞ্জ হয়ে গেল, তাহলে এখানেও 2 একটা লাগাতে হবে, তাহলে 2, হ্যাঁ 2, এবারকার বিক্রিয়াটা ঠিক আছে। তাহলে এই গেল সমীকরণ। আর কি ঘটে, সোডিয়াম ইথোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। মাধ্যমিক 2018 সালে ছিল এটা। নেক্সট পরের প্রশ্ন 2019 সালের প্রশ্ন, মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে সমিত রাসায়নিক সমীকরণ সহ লেখো। মিথেনকে অক্সিজেনে দহন করলে কি ঘটে, কার্বন ডাই অক্সাইড আর জল উৎপন্ন হয়। মিথেনটা একটা সহজদাহ পদার্থ, সহজদাহ্য, তাহলে মিথেনকে ভাষাটা লিখতে হবে, যেহেতু 2 নম্বরের প্রশ্ন আছে। মিথেনকে অক্সিজেনে দহন করলে
CO2 কার্বন ডাইঅক্সাইড, বড় করে নাম লিখবো না, খালি সংকেত লিখে দেব। CO2 ও জলীয় বাষ্প উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয়, জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং এর সাথে প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়। তো সেটা লিখলেও হবে, না লিখলেও হবে, প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয় এর সাথে। বিক্রিয়াটা কি? বিক্রিয়া হচ্ছে CH4 প্লাস O2 থেকে তৈরি হলো CO2 প্লাস H2O। এবার যদি দেখি বিক্রিয়াটা কি সমান আছে, না, এখানে কার্বন আছে দুটা, কার্বন আছে দুটা, কার্বন আছে একটা, কার্বন আছে একটা, সরি, হাইড্রোজেন আছে চারটা, কিন্তু এখানে দুটা, তাহলে এখানে দুই বসালে কত হলো, হাইড্রোজেন হয়ে গেল 2 2 4টা, এখানে আছে চারটা, কিন্তু অক্সিজেন আবার হয়ে গেল দুটা, অক্সিজেন হয়ে গেল দুটা, 2 আর 2 এই সাইড হয়ে গেলো অক্সিজেন চারটা, এখানে অক্সিজেনের দুটা আর এখানে 2 চারটা, কিন্তু এখানে আছে দুটা, তাহলে এখানে একটা লাগলাম, তাহলে 2 2 4টা, এদিকে হয়ে গেল চারটা অক্সিজেন, এদিকে হয়ে গেল চারটা অক্সিজেন। এবারকার বিক্রিয়াটা ঠিক আছে, ঠিক আছে। পরের প্রশ্ন, এই 2019 সালেরই এর অথবা, অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার উল্লেখ করো। অ্যাসিটিক অ্যাসিড কি? প্রচলিত নাম কি অ্যাসিটিক অ্যাসিডের? প্রচলিত নাম বলা ঠিক ভুল হবে। আমরা কিসে ব্যবহার করি সব থেকে বেশি? ভিনিগার। তাহলে পয়েন্ট এরকম করব, এটা একটু অন্য কালিতে করবো, এরকম একটা পার্ট মার্ক দিলাম, যে একটা পয়েন্ট করব, যে অ্যাসিটিক অ্যাসিডের ব্যবহার বা অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার, অ্যাসিটিক অ্যাসিডের, এটা একটু উঠিয়ে নিই, অ্যাসিটিক অ্যাসিডের একটি ব্যবহার, কিসে ব্যবহার করা হয় অ্যাসিটিক অ্যাসিড? না, ভিনিগার প্রস্তুতিতে। ভিনিগার খুব প্রিয় নাম, ভিনিগার প্রস্তুত করতে ব্যবহার করা হয়। ওকে, নেক্সট। আর ইথাইল অ্যালকোহলের একটি ব্যবহার, ইথাইল অ্যালকোহলের ব্যবহার কি? ইথাইল অ্যালকোহলের একটি ব্যবহার মেথিলেটেড স্পিরিট বা ডিনেচার্ড স্পিরিট তৈরিতে ব্যবহার করা হয়। এমনি ইথাইল অ্যালকোহলের ওরকম কোনো ব্যবহার নাই। আর একটা হচ্ছে মদ হিসেবে ব্যবহার করা হয়। ইথাইল অ্যালকোহলের একটি ব্যবহার কি, কিসে ব্যবহার করা হয় ইথাইল অ্যালকোহল? ডিনেচার্ড স্পিরিট তৈরিতে। ডিনেচার্ড স্পিরিট বা বার্নিশ শিল্পে ব্যবহার করা হয়। তো ডিনেচার্ড স্পিরিট, এটাই ইম্পর্টেন্ট। ডিনেচার্ড স্পিরিট প্রস্তুতিতে ব্যবহার করা হয়। 2019 শেষ করলাম, এরপরে যাব 2020-তে। দেখো 2020 সালের প্রশ্ন বলছে, প্রদত্ত যৌগগুলি থেকে একটি সমগণীয় শ্রেণীর সদস্যদের বেছে নিয়ে তাদের আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে পরপর সাজাও। সমগণীয় শ্রেণীর মানে কি? খুবই সোজা একটা প্রশ্ন। সমগণীয় শ্রেণী মানে কি? একই কার্যকরী মূলকযুক্ত যৌগ, একই কার্যকরী মূলকযুক্ত যৌগ। যদি এখানে দেখি, প্রথমেরটা আছে CH3COOH, তার মানে এটা কি? এটা কার্বক্সিলিক অ্যাসিড। নাম ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড। CH3CH2OH, এটা একটা পেলাম অ্যালকোহল, এটা একটা পেলাম অ্যালকোহল, যার নাম ইথাইল অ্যালকোহল। CH3OCH3, এটা পেলাম একটা ইথার যৌগ, ডাইমিথাইল ইথার। CH3OH, একটা অ্যালকোহল পেলাম, তাহলে অ্যালকোহল দুটো পেলাম কিন্তু। তারপরে কি আছে? C2H4, এটা তো কোনো কার্যকরী মূলকই যুক্ত নাই, তাও এটার নাম কি? এটা হচ্ছে অ্যালকিন। অ্যালকিন, অ্যালকিন, হ্যাঁ অ্যালকিন। তারপরে C2H6, এটা একটা অ্যালকেন। CH3CH2CH2OH, এটা একটা অ্যালকোহল পেয়ে গেছি, এটা একটা অ্যালকোহল পেয়ে গেছি।
আর C3H4 এটা তো কোনো কার্যকরী মূলকযুক্ত যৌগও না। তাহলে কি পেলাম? তাহলে সমগুণীয় শ্রেণীর সদস্য কি পেলাম? অ্যালকোহল পেলাম 3টা। তাহলে লিখবো, ভাষাটা কি করে লিখবো না, সমগুণীয় শ্রেণীর একটি সমগুণীয় শ্রেণীর সদস্য হলো, বা দরকার নেই, ডাইরেক্ট লিখে দিলাম কি কি আছে, CH3, CH2, OH, আর কি পেলাম CH3OH, আর একটা পেলাম CH3, CH2, CH2OH। তাহলে এরা একই কার্যকরী মূলকযুক্ত যৌগ, এরা তার জন্য সমগুণীয় শ্রেণীর যৌগ। এবার বলেছে তাদেরকে আণবিক ওজনের ঊর্ধ্বক্রমে পরপর সাজাও। তাহলে ঊর্ধ্বক্রমে কী করে, প্রথমে কার আণবিক ওজন ছোট, যে আকারে ছোট তারই আণবিক ওজন কম। তাহলে এটা আকারে ছোট, তাহলে প্রথমে এর আণবিক ওজন কম, ঊর্ধ্বক্রমে মানে ছোট থেকে বড়, এই চিহ্ন দিলাম। তারপরে কি হবে, তারপরে এটা ইথাইল অ্যালকোহল, তাহলে CH3, CH2OH, তারপরে সবশেষে এইটা CH3, CH2, CH2OH। খুবই একটা সোজা প্রশ্ন দিয়েছিল 2020 সালে। এরপরেরটাও আরও সোজা প্রশ্ন। কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়, উদাহরণ সহ লেখো। কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায় না, যেসব সক্রিয় পরমাণু ও পরমাণু পুঞ্জ জৈব যৌগের গঠনে উপস্থিত থেকে তাদের প্রকৃতি, ধর্ম এবং রাসায়নিক আমি এটাও বই থেকে দেখাই, কারণ এটা অনেক বড় হবে, লেখা যাবে না। এই যে কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক কাকে বলে, একটি উদাহরণ দাও। 2010 সালে এসেছিল, দেখো রিপিট প্রশ্ন মাধ্যমিকের। যেসব মূলক বা গ্রুপ জৈব যৌগের অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি ও ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বা ক্রিয়াশীল মূলক বলে। ব্যাস, এইটুকুটা লিখলাম। তারপরে উদাহরণ চেয়েছে, অ্যালকোহল শ্রেণীর যৌগে কার্যকরী মূলক হিসেবে হাইড্রক্সিল গ্রুপ OH থাকে। তাহলে কার্যকরী মূলক কাকে বলে এখান থেকে এত দূর, আর অ্যালকোহলের শ্রেণীর যৌগে কার্যকরী মূলক হিসেবে হাইড্রক্সিল গ্রুপ থাকে। উদাহরণ এইটুকুটা এত দূর, আর মাঝখানে এইটুকুটা লেখার দরকার নেই। ঠিক আছে, এটার আমি আর লিখলাম না, একটু কুড়া হলাম, অলস ছেলে, ওই জন্য এটা লিখলাম না। তাহলে কার্যকরী গ্রুপ বলতে কি বোঝায়, এটা হয়ে গেল। কি করে হলো, বই থেকে, তোমাদেরও বই পাওয়া যাবে। পরের প্রশ্ন, ইথিলিনের পলিমেরাইজেশন বিক্রিয়া দ্বারা কিভাবে পলিইথিলিন উৎপাদন করা হয়। এটাও বই থেকে দেখাবো, কারণ ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। এই যে ইথিলিন কি আছে না, ইথিলিন পলিমারাইজেশন, ইথিলিনকে উচ্চচাপে 1500 থেকে 2000 ATM তরল করে পারঅক্সাইড, অক্সিজেন বা ক্রোমিয়াম অক্সাইড অনুঘটকের উপস্থিতিতে 150 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে বহু সংখ্যক ইথিলিন অণু পরস্পর যুক্ত হয়ে পলিইথিলিন বা পলিথিন নামক সাদা কঠিন পদার্থ উৎপন্ন হয়। আর এর বিক্রিয়াটা দিয়ে দিতে হবে NH2C Cr2O3, মানে ক্রোমিয়াম অক্সাইড, 150 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1500 থেকে 2000 ATM চাপ, তাহলে তৈরি হবে পলিইথিলিন। ব্যাস, এই টুটা লিখলেই হয়ে গেল। এটাও করলাম না আমি। পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন, কিভাবে নিচের পরিবর্তনটি করবে। এটা একটু কি লেখা আছে, অ্যাসিটিলিন থেকে ইথেন, এই অ্যাসিটিলিন থেকে ইথেন কি করে প্রস্তুত করা যায়। তাহলে চলো দেখা যাক। এই প্রশ্নটা 2012 সালেও এসেছিল, 2012 সালে, কিন্তু যেহেতু তখন আমি 2017 সাল থেকে কেন করছি, 2017 সাল থেকে করার কারণ হচ্ছে 2017 সাল থেকে আমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছিল, ওই জন্য আমি 2017 সাল থেকেও করছি। কিন্তু যা দেখছি 2017 সালের আগের প্রশ্ন থেকেও কিছু কিছু প্রশ্ন আসছে। তাহলে কি বলেছিল আমাকে, প্রশ্ন ছিল কিভাবে নিচের পরিবর্তনটি শনাক্ত করা যায়। অ্যাসিটিলিন থেকে C2H6 অর্থাৎ ইথেন কি করে করা যায়, এখানে করে দেওয়া আছে বইয়ে। নিকেল, প্ল্যাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে অ্যাসিটিলিন প্রথমে এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথিলিন ও পরে আর এক অণু হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে ইথেন উৎপন্ন করে, অর্থাৎ এটা 2 ধাপের বিক্রিয়া। এবং সমীকরণটা দেওয়া আছে, এটা অ্যাসিটিলিন, এই যে H বন্ড C, ট্রিপল বন্ড C বন্ড H, এটা হচ্ছে অ্যাসিটিলিন, এই টুটা অ্যাসিটিলিন, তার সঙ্গে হাইড্রোজেন যুক্ত করা হয়েছে কি অনুঘটক, পিটি অর্থাৎ প্ল্যাটিনাম। তারপরে তৈরি হচ্ছে H2C CH2 অর্থাৎ ইথিলিন, সেই ইথিলিনকে আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত করা হয়েছে একই অনুঘটকের উপস্থিতিতে, কি তৈরি করা হয়েছে C2H6 ইথেন। অ্যাসিটিলিনের রাসায়নিক ধর্মতে হাইড্রোজেনের সংযোজন।
এটাও যেমন খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া, তেমন এখানে আরেকটা বিক্রিয়া বলে রাখি, এই ব্রোমিনের সংযোজন, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিক্রিয়া। এটাও কিন্তু পরীক্ষাতে 2017 সাল থেকে এখনও পড়েছে কিনা আমার ঠিক বলতে পারছি না, তবে এটাও খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। নেক্সট পরের প্রশ্ন, ডিনেচার্ড স্পিরিট কি? ডিনেচার্ড স্পিরিট কি? এটা একটু আগে আমি বই থেকে লিখে দিলাম না, কত সালে এসেছিল? 2017 সালে এসেছিল। এই যে 2017 সালে এসেছিল, আবার 2024 সালে রিপিট পড়ে গেছে। ঠিক, আবার 2024 সালে আর একটা প্রশ্ন এসেছিল, ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লেখো। এটাও আমরা করলাম। কোথায় করলাম? কাগজটা কোথায় গেল? কাগজটা এই যে, কত সালে এসেছিল? 2019। একই প্রশ্ন এখানে, হ্যাঁ, প্রথম এখানে ছিল অ্যাসিটিক অ্যাসিড ইথাইল অ্যালকোহল, আর এখানে দিয়েছে ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার লাগবে, একই তো ব্যাপার। তাহলে এই যে 2019 অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের একটি করে ব্যবহার, আর ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডের একটি করে ব্যবহার। তাহলে কোশ্চেন দুটাই রিপিট, 2024 সালের অর্গ্যানিকের 2 মার্কসের 2টা প্রশ্নই রিপিট। তাহলে এই জন্যে এটা কবে রিপিট? এটা হচ্ছে এমই মানে মাধ্যমিক এক্সামিনেশন 2017, এটা 2017 সালে রিপিট পড়েছে, আর এটা পড়েছে হচ্ছে এমই 2019, আর এটা তো 2012 সালে দেখলামই, এই যে এটা প্রথমেরটা। তাহলে এইভাবে তাহলে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো করলে এইরকমই একটা লাভ হয়। হ্যাঁ, সব প্রশ্ন হয়তো কমন পড়ে না, রিপিট পড়ে না, কিন্তু কিছু কিছু প্রশ্ন অন্তত 30-40 নাম্বার মতন কিন্তু রিপিট কোয়েশ্চেন পড়ে। ঠিক আছে, তো এই জন্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা করা হয়। আর কমন না পড়লেও, যদি না পড়ে, তাও নিজের একটা আন্দাজ করা যায় যে কীরকম প্রশ্ন আসছে, কীরকম প্রশ্ন আসতে পারে। এই জন্যই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ খুব ইম্পর্টেন্ট। আমি চ্যাপ্টার ওয়াইজ এই জন্যই করছি যে একটা চ্যাপ্টার যখনই শেষ হবে, তারপরে আমরা যদি ওই প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা করে নিলাম, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয় কীরকম প্রশ্ন আসতে পারে। তারপর টেস্ট পেপার করলে তো হয়ে গেল। তো যাই হোক, এই শেষ করলাম আজকে 2 মার্কসের প্রশ্ন। অনেকগুলো বই থেকে দাগ দিয়ে দিলাম, নাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত। তো আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগছে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।